সুপ্রিয় দর্শক, শুরু করছি সেনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয়বস্তু রেখেছি ছোট্ট করে আলোচনা করতে পারি, বড় করে আলোচনা করা যায় না। সেটা হচ্ছে যে আমরা অন্যের ইচ্ছেকে যদি বেশি গুরুত্ব দিয়ে ফেলি, আমরা অনেকে সেটা করি যে অন্যের ইচ্ছেকে সবসময় বেশি মূল্য দিতে গিয়ে আমরা হয়তো নিজেকে অবমূল্যায়ন করে ফেলছি, কিন্তু বুঝতে পারছি না। অর্থাৎ অন্যের ইচ্ছেকে বাস্তবায়ন করতে গিয়ে আমরা নিজেদেরকে অবমূল্যায়ন করছি কিনা, অর্থাৎ আমি আমাকে যেটুকু গুরুত্ব আমার দেওয়া উচিত সেটুকু আমি দিচ্ছি না কিনা। এবং তাই যদি করি, সবসময় অন্যের ইচ্ছেকে গুরুত্ব বেশি দিয়ে ফেলি এবং নিজের ইচ্ছেগুলোকে চেপে রাখি, তাহলে কি অসুবিধা হতে পারে আমাদের জীবনে, এটা কি অসুবিধা ডেকে আনতে পারে। তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমি টপিকটা আজকে দিয়েছি এই কারণেই যে আমরা যখন সন্তানদের বড় করি তখন কিন্তু ওদের কাছ থেকে খুব আশা করি যে ওরা আমাদের সব কথা শুনবে। যে বাচ্চাটা সবচেয়ে বেশি কথা শুনে সেই বাচ্চাটা সবচেয়ে বেশি আদর পায়, তাকে দেখিয়ে বলা হয় যে দেখো ওর মতো হও। তো সেই কারণেও অনেকটা আমরা হয়তো এটা ছোটোবেলা থেকে শিখে ফেলি যে অন্যরা যা বলবে তাই আমার শুনতে হবে, এবং সেটা শোনাটাই বোধহয় লক্ষ্মী বাচ্চা হওয়ার একটা হয়তো একটা বড় একটা ইন্ডিকেটর হতে পারে। তো যাই হোক, আমি সেই জায়গাতে আমাদের অতিথিরা নিশ্চয়ই আরও কথা সুন্দর করে বলবে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছে তাদের সাথে। একজন হচ্ছে আব্দুল হামিদ, তোমাকে স্বাগত। আব্দুল হামিদ হচ্ছে সাইকোথেরাপিস্ট, কাজ করছে মনোবিকাশ কেন্দ্রে, যেখানে মানুষ মানসিক স্বাস্থ্য সেবা নিচ্ছে। আরেকজন হচ্ছে সামিনা বেগম, ও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট। সামিনা কাজ করছে স্কোয়ারের একটা প্রজেক্টে, যেটা সামিনারা আমরা এখানে অনেক সময় বলি অনেককে যে স্কোয়ারের এই প্রজেক্টে ও যে কাজটা করছে, ওরা ফোনে কাউন্সিলিংয়ের থ্রুতে মানুষকে হেল্প করে, ফোন করে মানুষ কাউন্সিলিং নিতে পারে। অনেকে তো যেতে পারে না কাউন্সিলরদের কাছে, অনেকে জানেও না কাউন্সিলরদের কোথায় পাওয়া যায়। তো সামিনা এই প্রজেক্টে কাজ করার মাধ্যমে মানুষকে সাহায্য করছে। তোমাকেও স্বাগত অনুষ্ঠানে। তো সামিনা, তোমাকে দিয়ে শুরু করি আগে। তুমি অনেকদিন পরে আজকে এসছো, হামিদ মাঝখানে এসেছিল। আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বলছিলেন ওই যে ছোট বাচ্চাদেরকে আমরা বলি যে ভালো হওয়ার, এখানে আরেকটা বলি যে বাহিরের মানুষ কি বলবে, বা তুমি এই কাজটা করলে অন্য মানুষ তোমাকে ভালো বলবে। এটা থেকেই মূলত শুরু হয় যে অন্যকে খুশি করার একটা প্রবণতা। কারণ আমরা জানি যে মানে চাইল্ডহুডেই বিকাশটা, ব্যক্তিত্বের যে বিকাশটা লাভ করে চাইল্ডহুডে। তো এখন মানে আমি একজন কানাডিয়ান সাইকিয়াট্রিস্ট এরিক বার্নের কথা বলবো। উনি মানে লাইফের একটা পজিশনের কথা বলেছেন যে প্লিজ আদার্স। এটা দিয়ে উনি বুঝিয়েছেন যে লাইফের পুরো একটা ব্যক্তিত্ব দাঁড়িয়ে যায় যে ইউ আর ওকে, আই এম নট ওকে। এটা হচ্ছে সহজ কথায় বলতে গেলে মানে নিজের উপর যে আত্মবিশ্বাসের জায়গাটা সেটা তৈরি হয় না। সব কিছুতে মনে হতে থাকে যে অন্যরা ঠিক আছে, আমি ঠিক নাই। মানে অনেক বড় একটা কিন্তু ইম্প্যাক্ট পড়ছে এই অন্যকে খুশি করতে গিয়ে। মানে নিজের যে সেলফ গ্রোথটা ওটা হচ্ছে না, মানে সেলফ এস্টিম লো হয়ে যাচ্ছে, বড় হয়ে আত্মমর্যাদা বোধ কমে যাচ্ছে সেখানে অনেক বেশি। তো এখান থেকে মানে শুধু যে এইটা আত্মমর্যাদা বিকাশ লাভ করছে না সেটাও না, এর ইম্প্যাক্ট আসলে অনেক। এই যে নিজস্ব একটা সত্তাই গড়ে উঠছে না, মানে নিজের ইচ্ছা চাওয়া পাওয়া এই বিষয়গুলো গড়ে না উঠতে যে অন্য মানে সবসময় অন্যের একটা অ্যাপ্রুভালের চেষ্টা করতে থাকি আমরা। মানে লাইফের একটা জায়গায় গিয়ে আমরা থেমে যাই যে আমার সব কিছু আরেকজনের দিকে তাকিয়ে থাকি, কখন আমি অন্যের সামান্য একটু প্রশংসা পাবো। বা দেখা যাচ্ছে যে এরকম করতে করতে এনার্জিটাও কিন্তু দিয়ে দিচ্ছি আরেকজনের চাহিদাগুলো বা খুশি করার জন্য। তো তারপর এক সময় দেখা যায় এটার কিন্তু মানে মানসিক বা শারীরিক যেই এনার্জিটা সেটা এতটাই কমে যায়। একসময় নিজের যে সেলফ কেয়ারটার কথা ছিল, সেলফ কেয়ার করি না আমরা, নিজের চাহিদাগুলোর দিকে খেয়াল করি না, এতে কিন্তু হতাশা তৈরি হয় নিজের মধ্যে, প্রচন্ড হতাশা তৈরি হলে একসময় গিল্টও হয় যে আমি নিজের জন্য কি করেছি, আমি তো সবসময় অন্যের জন্য করে এসেছি। আর অন্যকে তো শতভাগ আমরা খুশি করতে পারি না, তার জন্য দেখা যায় একসময় সেলফ ব্লেমিংটা শুরু হয়ে যায়, নিজেকে দোষারোপ করাটা। নিজেকে দোষারোপ করতে করতে ওই যে বললাম হতাশা থেকে
ডিপ্রেশনের দিকেও একসময় চলে যায়, কারণ মানে বা শারীরিক মানসিক এনার্জিগুলো আমি অন্য জায়গায় দিয়ে ফেলেছি, নিজের দিকে আমি মনোযোগ দিচ্ছি না। এগুলো তো আছেই। এরকমভাবে দেখা যায় যে মানসিক বিকাশটা যখন এক জায়গায় থেমে গেছে, যে আমি আমার দিকে খেয়াল রাখছি না, আমি অন্যের দিকেই সবসময় মনোযোগী হচ্ছি, তো আমার মনে হয় তাই আমাদেরকে নিজের দিকে খেয়াল রাখতে হবে। সেটাই। প্লিজ সবসময় অন্যকে খুশি করার মানে দিকে, তাই বলে আমরা সেলফিশ হব না, কিন্তু অন্যের খুশিটাও দেখবো, নিজের খুশিটাও যেন নিজেরটাও আগে বন্ধ না করে রাখি। আমরা একটু ঘুরে আসি একটা ফোন নিয়ে। হ্যাঁ স্বামী, তোমার কাছে পরে আসছি। শুনছি আমরা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। আমার আমার খুব অল্প বয়সে বিয়ে হয়। আচ্ছা। তখন আম, মানে আমার নিজের পছন্দে আমি বিয়েটা হয় আর কি। হুম হুম তারপর তারপর আবার ফ্যামিলিগত ভাবে আবার মেনেও নেওয়া হয়। হুম হুম তা আমার হয়েছে কি ম্যাম, আমার শ্বশুর বাড়িতে একটা সময় মানে আমার জায়েরা আমার এবং সৎ শাশুড়ি ছিল, তো ওনাদের সাথে আমার আসলে বিহেভিয়ারটা ভালো ছিল না। সবসময় আমাকে পিচ করে কথা বলতো। হুম হুম এরকম ভাবে কথা বলতে বলতে আমি এগুলো আর কি একটু চাপা স্বভাবের, তো আমি লুকিয়ে রাখতাম। মানে তোমাকে টিপ্পনি কেটে কথা বলতো, কি বললে? আমাকে মানে এমন ভাবে একটু অপমানজনক ভাবে কথা বলতো। আচ্ছা। কথা বলতো ছোট করে। হ্যাঁ, হুম ছোট করে। হুম তারপর আমি এগুলো আর কি লুকিয়ে রাখতাম, কারণ নিজে পছন্দ করে দিয়ে হয়েছে তো, হুম হুম এই কারণে। হুম তারপর হয় একটা সময় হয়, আর এটা আমি হাজবেন্ডকেও বলি না যে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করা হয়, এবং আমার ফ্যামিলিকেও আমি বলতে পারি না হুম যে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করা হয়। ফ্যামিলিকে বলনি, কারণ ফ্যামিলি বলবে যে তুমিই তো পছন্দ করে বিয়ে করেছো, তাই তো? জি। ওকে। এখন তোমার বয়স কত আর বিয়ের বয়সটা কত? এখন আমার হচ্ছে 37। হুম। আর বিয়ে হয়েছে কতদিন? 18 বছর। 18 ইয়ার্স। জি। তার মানে কি 18 বাদ দিলে তোমার তো খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে, জি, অল্প বয়সে বিয়ে হয়েছে। তাই না? এখন হ্যাঁ, কিন্তু এখন আমার প্রবলেমটা হচ্ছে আমার ঘুম আসতো না যখন আমার এই প্রবলেমগুলো শুরু হতো। সরি। না, ইটস অল রাইট। তোমার কষ্ট লাগলে তুমি নিজেকে অ্যালাউ করতে পারো, তাই না? আমরা তো কষ্ট হলেই কাঁদি। ইটস অল রাইট। তারপর আমার ঘুম আসতো না, আমি কাউকে বলতে পারতাম না আমার কষ্টের কথা। কিন্তু এখন ম্যাম আমার একেবারেই ঘুম আসছে না। আমি এখন মেডিসিন খেতে হয়, আমার মেডিসিন খেয়েও আমার ঘুম আসে না। এখন আমি কি করব? মেডিসিনটা কি নিজে নিজে খাচ্ছো না ডাক্তার দেখিয়ে খাচ্ছো? ডাক্তার দেখিয়ে খাচ্ছি, কোনো আমার মেডিসিনেরও কাজ করছে না। অনেক সাইকিয়াট্রিস্ট আমি দেখিয়েছি। সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছো? হ্যাঁ, জি। হুম। তোমার কি ডিপ্রেশনও তো আছে, তাই না? ডিপ্রেশন, যে প্রথম থেকে আমার এগুলো সবসময় নিজের ভিতরে আমি লুকিয়ে রাখতাম কথাগুলো, মানে আমার সাথে যে খারাপ ব্যবহারটা করা হতো না পারতাম আমার ফ্যামিলিকে বলতে। এবং আমার হাজবেন্ড যে ওর যে প্রফেশনটা, ওর যে কাজে থাকতো, ও আসতো অনেক লেট করে বাসায়। হ্যাঁ, তো ওকেও বলার মতো ওরকম সিচুয়েশনটা থাকতো না যে আমি ওকে বলবো। এবং ছুটির দিনগুলো একসঙ্গে থাকতে না? জি ম্যাম। ছুটির দিনগুলো কি তোমরা একসঙ্গে কাটাতে পারতে না? একসাথে কাটাতে পারতাম, বাট ওর সাথে আমার মানে আমি যে চাপা স্বভাবের ছিলাম, ও এগুলো কিভাবে নিবে, আমি তখন অনেক বয়সটাও কম ছিল, তো মানে আমি বুঝে উঠতে পারতাম না। আমি ওকে বললে ও কিভাবে, ওকে আমাকে ভুল বুঝবে নাকি
কি হবে, মানে আমি তখন একটা দ্বিধা দ্বন্দ্বে বুঝতে ভুগতে আর কি। পারছিলাম। জি। এখন আমি অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু সবাই আমাকে ডিপ্রেশনের ওষুধ দেয়, প্লাস ঘুমের মেডিসিন দেয়, তারপরেও আমার ঘুম আসে না, আমি এগুলো থেকে বের হতে পারছি না। আমার তুমি এখন কখনো কি করা উচিত? কখনো কি কাউন্সিলিং বা সাইকোথেরাপি যেটাকে আমরা বলি সেই ইয়েটাকে নিয়েছো, সাহায্যটাকে নিয়েছো? আমরা হ্যাঁ, যে আমি কাজটা করছি, আমরা তিনজনই কিন্তু এখানে কাউন্সিলিং সেবা বা সাইকোথেরাপির সেবাটা দিচ্ছি। তুমি এই ধরনের সেবার জন্য কখনো গিয়েছো কারো কাছে? আমি কোয়ান্টাম যে বলে, কোয়ান্টামটা তো অন্য জিনিস, ওটা মেডিটেশনের একটা পদ্ধতি। কিন্তু সাইকোথেরাপিটা হচ্ছে যে খুব আমরা মনোযোগ দিয়ে একজনকে শুনি, অনেক কথা বলার সুযোগ দেই, এবং তারা যে নিজেদের ভেতরে ভেতরে মানে কষ্টের ভেতর ডুবে যাচ্ছেন, কিভাবে তারা নিজেদেরকে সাহায্য করতে পারেন, তাদের যে ইমোশনাল যে মানে আমাদের মস্তিষ্কের ইমোশনাল পার্টটা এবং লজিক্যাল পার্টটা দুটো কিন্তু তখন আলাদাভাবে কাজ করতে শুরু করে। আমাদের লজিক্যাল পার্টটা কাজ করতে পারে না, ইমোশনাল পার্টটা সমস্ত দখল করে রাখে ব্রেইনটাকে। তো আমরা তাদেরকে সাহায্য করি তারা যেন লজিক্যাল পার্ট এবং ইমোশনাল পার্ট দুটোকেই যেন কাজে লাগিয়ে জীবনের গতির সাথে তাল মিলিয়ে একটু চলতে পারে। কেমন? তো এটা একটা খুব বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি, এবং শুধুমাত্র পথ বাতলে দেওয়া বা কোনো সিদ্ধান্ত দেওয়া কিন্তু এগুলো করি না। কেমন? কাজে তুমি যদি একটু সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের সাহায্য নিতে, তোমার মনের কথাগুলো, এই যে তুমি কথা বলতে গিয়ে অনেক কান্না পাচ্ছে, ভেতর থেকে ঠেলে কান্না আসছে, তুমি মন খুলে কাঁদতেও পারতে, হ্যাঁ, কারো কাছে গিয়ে। তো যাই হোক, তোমার প্রশ্নটা একটু করে ফেলো আমাদেরকে। তোমার বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে? আমার এক ছেলে এক মেয়ে। কত বয়স ওদের? একজনের 13 আর একজনের মানে 17। 17। আচ্ছা, 17 ছেলে না মেয়ে? 17 হচ্ছে ছেলে আর 13 হচ্ছে মেয়ে। আচ্ছা, তুমি যে কষ্ট পাচ্ছ এটা তো ওরা বোঝার কথা, ওরা কি বুঝতে পারছে না? বাচ্চারা কি টের পাচ্ছে যে মা কষ্টে আছেন? হ্যাঁ, এখন বুঝতে পারছে, এবং আমার হাজবেন্ডও অনেক ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে। এখন ওর কাছে আমি অনেকদিন পর সবকিছু মানে খুলে বলেছো? হ্যাঁ, যখন আমি মানে দীর্ঘদিন আমার একটা অঘুমা হতে হতে ঘুম মানে এগুলো ভিতরে রাখতে রাখতে ঘুমটা একেবারেই রাতে আসতো না। তো হঠাৎ দেখা যেত দিনে হতো, তারপর এখন যখন দেখি যে দিনেও হচ্ছে না, তখন আমি সব খুলে বলি যে আমার এই প্রবলেম গুলো হওয়ার জন্য এখন আমার এই সমস্যাটা হচ্ছে, আমার একেবারেই ঘুম হচ্ছে না। তখন ও অনেক সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে আমাকে নিয়ে আমি বুঝেছি, তুমি শুধু ডাক্তারি সেবাটা নিয়েছো তো, ওষুধ খেয়েছো, কিন্তু যেটা সাইকোথেরাপি বা কাউন্সিলিং এর সেবাটা, এটার থ্রুতে আমরা মন খুলে একদম বিজ্ঞানসম্মতভাবে কথা বলার ফলে বিজ্ঞানসম্মতভাবে আমাদেরকে সাহায্য করা সম্ভব হয়। তো সেটা করা হয়নি, কখনো বোঝা যাচ্ছে। তোমার হাজবেন্ড কি পাশে বসে আছেন তুমি যে কথা বলছো, নাকি তুমি আলাদা করে কথা বলছো? না, সে কাজে, সে এখনো বাসায় আসেনি। তোমার হাজবেন্ডকে নিয়েও যদি ফোন করতে তাহলে খুব ভালো হতো, যে তার কাছ থেকেও শুনতাম, কারণ সেও তো দেখতে পাচ্ছে তার স্ত্রী কষ্ট পাচ্ছেন দিনের পর দিন, এবং এই কষ্টগুলো কিন্তু তোমার 13 আর 17 দুজনই কিন্তু টিনেজের বাচ্চা। এই বয়সে কিন্তু বাচ্চাদেরও পরিবর্তনের একটা বয়স। হ্যাঁ, এই সময়টাতে তারা মাকে যদি বিষণ্ণ দেখে ক্রমাগতভাবে, এটা কিন্তু তাদের মনের উপরেও একটা নেতিবাচক প্রভাব ফেলার কথা। কেমন? কাজে তাদের সুন্দর করে বড় হবার জন্য তোমার ভালো থাকাটা খুব জরুরি। তো তোমার প্রশ্নটা হচ্ছে এখান থেকে কি করে বেরিয়ে আসবে, তাই তো? এই কষ্ট থেকে, তাই তো? কষ্ট থেকে বেরিয়ে আসবার ম্যাম, আমার কিছুতেই ঘুম আসে না। হ্যাঁ, ঘুম তো আসবে না, কারণ ঘুমটা তো আমাদের মনের প্রশান্তি না আসলে তো ঘুম আসবে না, তাই না? আগে তো প্রশান্তিটা দরকার। সো তুমি আমাদেরকে ঘুমের প্রশ্নটা করছো, কিন্তু আসলে আমাদের কাজ হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি এই মানুষটা কতটুকু ভালো থাকতে পারবে, হ্যাঁ, কতটুকু কষ্টে আছে এবং তার পক্ষে কীভাবে ভালো থাকা সম্ভব। তখন অটোমেটিক্যালি তোমার ঘুম আসবে। তো আমাদের যারা অতিথি আছে তাদের কোনো প্রশ্ন থাকতে পারে, আমাদের বিরতির সময় হয়ে গেছে। কোনো প্রশ্ন করার কি সময় পাবো? 2 মিনিট, তোমরা একটু চট করে যদি হামিদ কোনো প্রশ্ন থাকে। কি একটু বলবেন যে আপনারা যে পছন্দ করে বিয়ে করেছেন, এটার মধ্যে কি আপনার চাওয়াটা কি বেশি ছিল কিনা, বা আপনার আগ্রহটা কি বেশি ছিল কিনা?
আমাদের দুজনেরই আগ্রহটা ছিল পছন্দের বিয়ে। আচ্ছা, বিয়ে করার পর কি মনে হয় যে এই যে এখন আপনার জীবনের, কারণ আপনি প্রায় 18-19 বছর বয়সে বিয়ে করেছেন, এখন বিয়ের বয়সও প্রায় 18 বছর হয়ে গেছে, হ্যাঁ, এতদিন গেল, এই সব কিছুর জন্য আপনি দায়ী, বা আপনার নিজের কাছে কি মনে হয় এগুলো আমার জন্যই হচ্ছে, এই জন্য আমার কিছু বলার অধিকার নেই, এরকম কিছু মনে হয়? হ্যাঁ, এটাও মাঝে মাঝে মনে হয় যে আমি কেন আগে বলি নাই কথাগুলো, তাহলে হয়তো আজকে আমার এরকম হতো না। এটাও মনে হয়। হ্যাঁ, আর এমনি আপনার বলেছেন যে পরে বাবা মারা মেনে নিয়েছেন, ওনাদের সাথে কি যোগাযোগ আছে কিনা আপনার? আমার আমার বাবা ছোটবেলায় মারা যায়। আমার মা এবং আমরা 4 ভাই বোন। আমি সবার বড় ছিলাম, তো তো এই জন্য আমি মাকেও, মা যেন চিন্তা না করে আমার জন্য, তার জন্য আমি নিজের ফ্যামিলিকেও আমি কিছু বলতাম না। সামিনা কি কোনো প্রশ্ন করতে পারবে আচ্ছা, নাকি আমরা এখনকার পরিবেশটা আমি একটু জানতে চাচ্ছিলাম। এখন প্রশ্ন করার সময় আছে? আচ্ছা, আমি কেটে ঘুরে গেছে। আসি। আচ্ছা। ওকে থাকবে তাহলে, তোমরা কি ওকে, আচ্ছা আমরা ওকে আবার কানেক্ট করি, তোমার প্রশ্ন করা হয়নি। আমরা একটু ঘুরে আসি বিরতি থেকে, তারপর তোমাকে আবার যোগাযোগ করা হবে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আর আমরা একজন দর্শক বন্ধুর সাথে কথা বলছিলাম বিরতির আগে। তুমি কি আছো লাইনে? হ্যালো। হ্যালো, আসসালামু হ্যাঁ, আলাইকুম। আছো লাইনে? জি হ্যাঁ, ম্যাম। ওয়ালাইকুম সালাম। একটু থাকো লাইনে, আমাদের অন্য একজন অতিথি কোনো প্রশ্ন করতে পারেনি তো তোমাকে, তুমি একটু প্রশ্ন শুনে উত্তর দাও। হ্যাঁ, একটু লাইনে থাকো, বলো। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে এখনকার অবস্থা কেমন? এখনকার অবস্থা একেবারেই আমার ঘুম আসে না। মানে না, এখন পারিবারিক অবস্থাটা কেমন? এখনো কি ওরকম কথা শুনতে হচ্ছে, বা ওই পরিস্থিতি কি একই আছে? হ্যাঁ, না, এখন এখন কথা শুনতে হচ্ছে না। আমি এখন আমার হাজবেন্ড সবকিছু জানে। তারপর মানে ও খুব, এখন ও খুবই আমাকে সাপোর্ট করে। মানে যেখানে প্রবলেম হবে ওইখানে যাওয়ার দরকার নেই, সবসময় এগুলো বলে আমাকে। কিন্তু ও আমাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে, তারপরও আমার ঘুম আসতেছে না। ঘুম আসতে গেলে কি ওই কথাগুলো মনে পড়ে? ঠিক যেই ডায়ালগগুলো শুনেছিলেন সেগুলো মনে পড়ে? আগে মনে পড়তো, কিন্তু যখন আমাকে ও অনেক বোঝানো শুরু করলো যে অন্যের জন্য নিজের ক্ষতি কেন করছো, এরকম ভাবে যখন বোঝানো শুরু করলো, এখন তারপর আমার কেন জানি ঘুম আসতেছে না। এখন আমি চিন্তা করিও না, তারপর ঘুমটা আসতেছে না। আচ্ছা, আপনি বলছিলেন আপনি কোয়ান্টাম করেছেন, ওখান থেকে কি কোনো ঘুমের জন্য এক্সারসাইজ কিছু শিখেছেন যেটা করেন ঘুমের সময়? হ্যাঁ, করছি আমি। আচ্ছা, তাতেও কোনো কাজ হচ্ছে না? তাতেও কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, তুমি কোনো শারীরিক ব্যায়াম কিছু করো নাকি তুমি সংসারের কাজে অনেক ছোটাছুটিতে থাকতে হয়? না, শারীরিক ব্যায়ামও আমি করার চেষ্টা করি। যখন ঘুমের প্রবলেম হচ্ছে, ডক্টর আমাকে বলেছে যে যদি কিছু শারীরিক এক্সারসাইজ গুলো করেন তাহলে হয়তো বা শরীরটা উইক হয়ে ঘুম আসবে। তারপরও আমার কাজ হচ্ছে মানে না। তুমি বললে করার চেষ্টা করি, কিন্তু তুমি করার চেষ্টা করা আর করা তো আলাদা। তুমি কি করো? আমি করি ম্যাম, আমি করি। রেগুলার করো কিনা? রেগুলার করি। কি করো তুমি? কি যেদিন আমার খুব খারাপ লাগে, একেবারেই ঘুম আসে না, সেদিন আমি একেবারেই করতে পারি না। হয়তো 2-3 দিন পর একদিন মেডিসিন কাজ করলো, তখন আমি ঘুম আসলাম। তুমি এখন এমন একটা জায়গায় চলে গেছো যে রাতে ঘুমাতে না পারলে ব্যায়াম করাটাও কঠিন হয়ে যায় তোমার জন্য? হ্যাঁ, ব্যায়াম করাটাও আমার জন্য কঠিন হয়ে যায়। শরীর মানে অনেক আমার বডিতে নিতে পারে না। আচ্ছা, আমার হাত পা জ্বালা পোড়া করে, তারপর বুক ধড়ফড় করে। অনেক বেশি খারাপ অবস্থায় চলে গেছো। আর তোমার প্রশ্ন কি শেষ হয়েছে? কতদিন ধরে ওষুধ খাচ্ছেন? কত বছর ধরে ঘুমের জন্য? এটা প্রায় 3 বছর ধরে খাচ্ছি। 3 বছর ধরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে তুমি যে এত কষ্টে আছো সেটা কি ছেলে মেয়েরা বুঝতে পারছে? ওরা আগে এতটা ওরা বুঝতো না, এখন ওর বাবা ওদেরকে বলে। কি বলে ওরা? বাবা ওদেরকে কি বলেন? মানে আমার যে অবস্থা খারাপ, বলে যে মার পাশে থাকবো, মার
খেয়াল করবা, তোমার আম্মুর যে অবস্থা এটা তোমাদের তো দেখা উচিত। হ্যাঁ, কিন্তু মা কেন এরকম অসুস্থ বোধ করছেন সেটা কি ওরা জানে? হ্যাঁ, এখন আস্তে আস্তে ওরাও সব জানতে পারছে। কে বলেছে ওদেরকে? যখন বাসায় কথা বলা বলি হয় তখন তো ওরা শোনে। আচ্ছা, মানে এইভাবেই আর কি সেটাই, মানে জানতে এটা তোমার ছেলে বাচ্চার উপরে এক ধরনের প্রভাব ফেলার কথা, মেয়ে বাচ্চার উপরে আরেকভাবে প্রভাব ফেলার কথা। তো এই জায়গাগুলো আসলে সেজন্যই আমাদের পুরো পরিবারকেই আসলে সম্পৃক্ত হতে হবে। কাউন্সিলিং বা থেরাপির মধ্যে পরিবারকেও নিয়ে বসার হয়, কেমন? তো এটা গোটা পরিবারই যদি তোমরা সুযোগটা নিতে সেবাটা নিতে, আর তোমার জন্য তো অবশ্যই দরকার। আমরা আলোচনা করছি, তুমি আমাদের সঙ্গে থেকো, কেমন? আর তুমি ছেড়ে দাও ফোনটা। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। হামিদ আলী, বলো। ওনার যেটা হয়েছে যে আমাদের আজকের টপিকের সাথে একদম, আমিও তাই ভাবছিলাম। যে প্লিজ আদার্স, অন্যকে খুশি করতে করতে মেন্টালি উনি এতটা টায়ার্ড হয়ে গিয়েছেন, এখন জীবনের ব্যাপারে ওনার হয়তো বা কোনো আশা বা ওইরকম আগ্রহের জায়গাটাই নেই, একদম ইয়ে হয়ে গেছে, হতাশা চলে গেছে। এবং একটা সময় এটা কোশ্চেনটা হয়তো করা হয়নি যে মরে যেতে ইচ্ছা করে কিনা, সুইসাইডাল থট আসে কিনা, কারণ অনেক সময় এত মানে নিজেকে ডিপ্রাইভ করতে করতে এমন একটা সময় চলে আসে যে যখন মনে হয় যে আমার বেঁচে থাকাটাই কষ্টকর। হ্যাঁ, তো সেটার জন্য উনার অবশ্যই কাউন্সিলিংটা এখানে খুবই ভালো একটা রোল প্লে করতে পারে, কারণ ওনার আসলে ভেতরে যে জিনিসগুলো জমে গেছে সেটা বের করা দরকার আগে। উনি শুধু ওষুধ খাচ্ছেন, সব উপর থেকে মানে শুষে দিচ্ছেন, কিন্তু উনার যে জায়গাটা সেলফ কেয়ারের জায়গাটা, ওনার যত্ন নেওয়া, এবং উনি যে ওকে, অনেক সময় হয় না যে ইউ আর ওকে অ্যাজ ইউ আর, উনি ওনার মতো করেই ওকে, এই আনকন্ডিশনাল একটা সেন্স ওনার ধারণ করা দরকার এই সময়টা, এইরকম বিপর্যয়। এখন হয়তো সাপোর্টিভ অনেকেই বুঝতে পারছেন, এটা খুবই পজিটিভ সাইড, এবং ওনার হাজব্যান্ডও বলছেন যে এখন আর কাউকে কেয়ার করা দরকার নাই, যদি যার সাথে তোমার ওকে না হয় বা অ্যাডজাস্ট না হয় তুমি তাদেরকে অ্যাভয়েড করে চলো, এগুলো সাপোর্টিভ সাইড। কিন্তু পাশাপাশি ওনাকে ওনার সাথে কানেক্ট করে ওনার কথাগুলো বলতে, আপনি যেটা বলেছেন যে অনেক সময় যদি অনেক কান্না করা যেত কথা বলে, এখানেও কিন্তু অনেক পারমিশন পাওয়া যেত, একটু ভারটা কমতো অনেক, ভিতরে। এবং কিছু জায়গায় ওনাকে শুধু একটু কানেক্ট করে দেওয়া যে আপনি এই সব কিছুর জন্য আসলে আপনি দায়ী না। কিন্তু যে আমাদের আজকের টপিকটাই এমন ছিল যে মানুষ এইভাবে অভ্যস্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে ছোটবেলা থেকে, এবং তারপরে দেখেন একদম এইরকম একটা এইজে এসে ওনার কাছে মনে হচ্ছে জীবনটা ওনাকে অনেক পেইন দিয়ে দিয়েছে, এই কষ্টটা বহন করে বেড়াতে হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই কাউন্সিলিং সুন্দরভাবে ওনাকে আবার রিকানেক্ট করে দিতে পারে, ওনার নিজের সাথে নিজের একটা সংযোগ তৈরি করতে পারে, এবং উনি আশা করি ওনার জীবনের যে আনন্দটা বা রিদমটা ফিরে পাবেন। আরেকটা প্রশ্ন আমরা করিনি, আমিও ভুলে গেছি করতে, সেটা হচ্ছে যে ও কত নাম্বার সন্তান? এবং সবার বড়, চারজনের মধ্যে সবার বড়। হ্যাঁ, এবং মানে ভাই বোন কতজন, মানে তারপরে ভাই বোন কতজন? চার ভাই বোনের মধ্যে সবার বড়, এজন্য কষ্টগুলো বাবা মাকে বলা হয়নি বলছে। হ্যাঁ, সেটাই, মানে বড় হলে যে কষ্ট বলবে না তা না, মানে আরেকটু বোধহয় আমরা ওই জায়গাটাতে আরেকটু যদি মানে আরেকটু জানতে পারতাম যে কেন এত চেপেছে আর কি, সেই জায়গাটা একটু জানতে পারলে ভালো হতো। এনিওয়ে, তো তোমার রেকমেন্ডেশন বলেছো সামিনা। আচ্ছা, আর মানে ওনার ভেতরে তো কষ্টগুলো জমা আছে যেগুলো আমরা এখানে শুনতে পারিনি, উনি হয়তো পার্সোনাল সেশনে কষ্টের কথাগুলো ভালো করে বলতে পারবে, তখন রিলিজ হবে। আরেকটা বিষয়, অনেক বেশি ঘুমের দিকেই ফোকাস দিচ্ছে। আমরা তো ঘুমটা তো একটা সিম্পটম, ঘুম না হওয়াটা। একদম ঠিক বলেছো। হ্যাঁ, তো ওই দিকে এখন ফোকাস দেওয়ার দরকার নেই। উনি এখানে কষ্টটা বলতে গিয়ে বলছে যে ঘুমেরই সমস্যার জন্য আসলে ফোন করেছে। আমি বলবো আপাতত ঘুমের দিকে ফোকাস না দেওয়া, কারণ এটা অনেক বছর ধরে একটা ক্রনিক হয়ে গেছে ঘুমটা না হতে হতে। তাই আমি বলবো ওইটা না হয়ে উনি পার্সোনাল সেশনে কষ্টের কথাগুলো যদি রিলিজ করতে পারে, আস্তে আস্তে ওই সিমটমটা কমে যাবে। আর ফোকাসটা দিতে মানা করব, সেই সময় হয়তো অন্য কিছু করলো বা মানে সেই সময় কষ্টেই যদি বসে থাকে যে কেন হচ্ছে না, তখন কিন্তু আরো হবে না। তাই আমি বলবো এখন একটু একদম, এটা খুব সুন্দর কথা বলেছো যে ঘুম কেন আসছে না সেটা যত ভাবতে থাকি ততই কিন্তু ঘুম পালিয়ে যায়, তাই না? সে ঘুম আসছে না কেন করতে করতে রাতই পার হয়ে গেল, কিন্তু ঘুম আর এলো না। তো সেটা করে কিন্তু রাতের পর রাত সে না নির্ঘুম কাটাচ্ছে, এবং তার ফলে কিন্তু ওর এক্সারসাইজ করার এনার্জিটাও কিন্তু পাচ্ছে না খুঁজে। তার মানে কতটাই নির্ঘুম রাত কাটাচ্ছে, এবং সেটা কিন্তু মানে শেষমেশ গিয়ে বাচ্চাদের উপরেও ইম্প্যাক্ট করার কথা। তো সেটা তো আমরা এতটুকু পরিসরে তো জানতে পারিনি যে ওরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার দ্বারা। তো ডেফিনেটলি পুরো পরিবারকেই মানে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে আর কি। আমাদের
মানে রেকমেন্ডেশন হচ্ছে ওর থেরাপিতে যাওয়া, সাইকোথেরাপি নেওয়া। আমাদের একটা ফোন আছে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা, শুনছি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। যে আমি কথা বলতে চাচ্ছি আমার মানে মেয়েকে নিয়ে আর কি হ্যাঁ, একটু হ্যাঁ, কথা বলবো। শিওর। হুম ও ইন্টারমিডিয়েট পরে, বয়স 18। হুম হুম এবার পরীক্ষা দেবে ইন্টারমিডিয়েট। ও তো সমস্যা হচ্ছে ওর রাতে সে একা ঘুমোতে পারে না আর কি। সে বিছানায় শুলে হুম সে ভাবে যে তার বিছানার নিচে কেউ আছে, হুম। বা ওই পর্দার ওপারে কেউ আছে, এরকম মানে মানে রাতে কেউ মানে কি ভূত? এরকমই ভাবে আর কি। আচ্ছা, ওকে। হ্যাঁ এই মানে এটা সে আর কি। হ্যাঁ তো আমার আরেক ছেলে, ওর বয়স 10। হুম। সে আবার ওই তার পরনের কাপড় করে কি নিয়ে সুতা বের করে আর সারাক্ষণ মুখের মধ্যে সুতা দিয়ে রাখে। এটা কোনোভাবে ওর কাছ থেকে সরানো যায় না। ওর কাপড় টাপড় সব ছিঁড়ে ফেলছে। তো মানে আমি বুঝতে পারিনি এটা। 10 আমরা মেয়ের কথা শুনছিলাম যে জি। মেয়ের রাতে ঘুমাতে পারে না, একা ঘুমাতে পারে না, মনে হয় যে ওর পর্দার আড়ালে কেউ আছে, খাটের তলায় কেউ আছে, তাই তো? জি জি এটা মেয়ের কথা আমরা শুনলাম। জি 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 এবারে আমরা ছেলের কথা শুনছি, তাই তো? জি 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 এবার ছেলেরটা বলতে। দুজনেরটাই শুনছি আমরা তাহলে। আচ্ছা, ছেলের 10 বছর বয়স এবং ও জি। মুখে কি করে? মানে কাপড়, সুতো বের করে কাপড় থেকে? হ্যাঁ, কাপড় থেকে সুতো বের করে ওর জামা কাপড় সব ছিঁড়ে ফেলছে। কোনো নতুন জামা কাপড় রাখতে পারে না। এই 2 দিনের মধ্যেই সব ছিঁড়ে একদম নষ্ট করে ফেলছে। এটা কতদিন ধরে করছে? এটা সে প্রায় 5-6 মাস ধরে করতেছে। আচ্ছা, এর আগে করতো না এটা? আগে করতো না এরকম। আচ্ছা, তো এর মধ্যে কি কোনো একটা মানে ও কোনো ভয় পেয়েছে বা কোনো একটা, মানে বাসার পরিবেশটা আসলে কেমন? বাসা পরিবেশ নরমাল। আহা, নর্মাল বললে তো আমরা কিছু বুঝি না। নর্মাল তো এক একজনের জন্য নর্মাল এক একটা হতে পারে। সো জি, জি। বাসায় কি 4 জনই নাকি আরো কেউ আছে? বাসায় মানে আমার 2 ছেলে 1 মেয়ে আর কি। আচ্ছা, আর আমি, আমার ওয়াইফ, আর আমরাই থাকি বাসায়। 2 ছেলে 1 মেয়ে, তাহলে আমরা দুজন বা ছেলে মেয়ের কথা শুনলাম। একজনের বয়স 10, আরেকজনের বয়স 18। 18, তাই তো? জি জি আর জি। আরেক ছেলের বয়স? আরেকজনের বয়স 15। ও, ওর মাঝখানে। একটু- হ্যাঁ হ্যাঁ, ওর একটু হইলো যে ও সব কথাই শুনে, খুবই লক্ষ্মী, কিন্তু মানে পড়ার কথা মানে সে পড়তে চায় না। আচ্ছা হ্যাঁ, পড়ার টেবিল মানে বই নিয়ে পড়তে চায় না। আচ্ছা, পড়তে কি কারো ভালো লাগে? জি, হ্যাঁ, আমাদের কি খুব ভালো লাগতো পড়তে, তাই না? জি, জি। সেটা তো সমস্যা না। পড়তে কেন ভাল লাগছে না সেইটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, পড়তে কারোরই ভালো লাগে না। হ্যাঁ, পড়াশোনাটা তো আমাদের খুব মানে খুব হয় না আকর্ষণীয় করে আমরা পড়াইনি ছোটবেলা থেকে। পড়াশোনার প্রতি আকর্ষণটা ছোটবেলায় নষ্ট করে ফেলি। আমাদের যে পড়ানোর পদ্ধতি, সেখানে ছোটবেলাতেই আকর্ষণটা হারিয়ে ফেলে বাচ্চারা। হ্যাঁ, সো যাই হোক, মানে সেকেন্ড বাচ্চাটার যেটা হচ্ছে যে ও পড়তে চায় না। আর বড় মেয়ের কথা তো শুনলাম যে ওর মনে হয় যে এই যে বড় মেয়ের যে ব্যাপারটা আমরা শুনলাম, 18 বছর বয়স হয়ে গেছে, ও এখন মোটামুটি প্রাপ্তবয়স্ক হতে যাচ্ছে। সো ওর কি মানে এই একা ঘুমানোর অভ্যাস কি প্রথম থেকেই ছিল না, নাকি হঠাৎ করে একা ঘুমাচ্ছে? মানে ও প্রথমে আমাদের সঙ্গেই থাকতো, মা বাবা মানে আমরা সবাই একই বিছানায় থাকতাম। আমরা সবাই? 5 জনই। সেটা কেন? মানে তখন ওরা ছোট ছিল। সেটা কত বছর বয়স পর্যন্ত? ছোট কত হ্যাঁ। বছর বয়স পর্যন্ত আমরা ছোট বলছি, সেটা হচ্ছে কথা। ও আচ্ছা, ওটা আরো 5 বছর আগের কথা বলছি। তো ওর যখন 18, তার মানে ওর 13 বছর বয়স পর্যন্ত বাবা মার সাথে একই রুমে ঘুমিয়েছে। জি জি এবং সেই 13 বছর বয়সে তারপরে ওর রুম আলাদা করা হলো, ও অন্য রুমে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন থেকে কি ও ভূতের ভয় পাচ্ছে, নাকি ভয়টা ইদানিং শুরু হয়েছে? মানে সে হ্যাঁ, তখন থেকেই ভয় পাইতো, কিন্তু ভয়টা তার একদম ছোটবেলা থেকেই ছিল। তবে সে একা থাকার অভ্যাসটা ওকে করানোর জন্যই আলাদা দেওয়া হয়েছিল, এবং আমার যে মেজর ছেলে তাকে ওর সঙ্গে মানে থাকতে দিতাম আর কি। তো
ও এখনো সে ওই ওর ভাইকে ছাড়া শুতে পারে না, না না হইলে সারা রাত বসে থাকে লাইট জ্বালে। ও না আমার হলে কি করে? পাশেই, ভাই ও না আমার থাক- পাশেই আছে, আমি কাউকে দিব একটু। না আচ্ছা, আমি একটু শুনে নেই যে ওর ভাইকে ওর সঙ্গে দেয়া হলো, কিন্তু তারপর ভাই আর এখন থাকে না ওর রুমে। ও ভাই যদি কোনোদিন একটু মানে ওর কাছে ওর সঙ্গে থাকতে না চায়, অনেক সময় থাকতে চায় না, হুম। কারণ ও একটু আগে আর্লি শুইতে চায়, ওর ভাই আবার একটু লেট করতে চায়। আচ্ছা। তো এই জন্য সে বলে যে না আমি আলাদা অন্য জায়গায় থাকবো। তো যেদিন সে একা ওখানে ওই রুমে থাকে, সেদিন সে আর সারা রাত ঘুমোতে পারে না, ওই লাইট জ্বালিয়ে বসে থাকে। হুম। কিন্তু ওরা কি অনেক ভূতের গল্প শুনেছে ছোটবেলায়? ভূতের গল্প না, ওই মোবাইলে মাঝে মাঝে যে ভূতের ছবি টবি দেখে, ওই দিন ওই তখন একটু বেশি সমস্যা হয়। হুম। ওকে। আর আরেকজন তো আরেক ধরনের ইস্যু, যেটা হচ্ছে যে ও কাপড় থেকে সুতো বের করে, এটা তো আচ্ছা, বাচ্চাদের সাথে কি মানে শাসন বেশি করা হয়েছে একটু? ওরা কি একটু বেশি কড়া শাসনের বড় হয়েছে? জি না, আমি একদমই ওদেরকে শাসন করি না, এমনকি কখনো ওদেরকে গায়েও হাত দিই না, মানে আচ্ছা। মানে এরকম ভাবে ওর মাও এরকম করেন। আচ্ছা। আর ওর মা বাবার সম্পর্কটা ওরা কেমন দেখেছে ছোটবেলা থেকে? আমাদের মধ্যে তেমন ঝগড়াঝাটি তেমন হয় না, বলতে গেলে। তেমন হয় না। জি জি। আচ্ছা। আম, তোমাদের প্রশ্ন তো করোনি তোমরা, না? আচ্ছা। আমরা একটু মেয়েটার কথা যদি শুনতে হয় আমরা শুনবো, আমাদের অতিথিরাও প্রশ্ন করতে পারে তো, মানে একটা জি, জি। ফোনে আমরা বেশিক্ষণ থাকতে গেলে আবার অন্য ফোন অপেক্ষা করে থাকে, একটু ওদেরও কিছু প্রশ্ন থাকতে পারে। আর আজকের জন্য আমাদের কাছে প্রশ্নটা কি, যে কি করে এই দুটো সমস্যার প্রশ্নটা আমার মূল প্রশ্ন হচ্ছে যে ওই মেয়েটা যে ভয় পাচ্ছে, হ্যাঁ, রাতের বেলা একা থাকতে পারতেছে না, এটা থেকে মানে উত্তরণ কি করে করা যাবে। জি জি, কিভাবে আর ছেলেটা যে কাপড় থেকে সুতো বের করছে, মুখ দিয়ে বের করছে, তাই তো? জি জি, কামড় 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 দিয়ে বের করছে। হ্যাঁ জি জি জি। আচ্ছা আচ্ছা, সেটারই বা কি, সেটাই বা কেন করছে বা কি করা যেতে পারে সেটাই মেয়েটার সঙ্গে কি একটু কথা বলবে? একটু পরে আমাদের অতিথিদের প্রশ্ন করা হয়ে যাক, কেমন? জি জি। আচ্ছা। তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটু বলবেন যে আপনার মেয়ের উনি যেখানে পড়াশোনা করেন সেখানে তার ফ্রেন্ড সার্কেল কেমন, বা বন্ধু বান্ধব আছে সবার সাথে মিশে? বন্ধু বান্ধব আছে খুবই কম, মানে তাহলে কি মেয়ের কাছে দিয়ে দেবে? মহিলা কলেজ, মেয়ের কাছ থেকে প্রশ্ন করবে? আচ্ছা, মেয়েকে ফোনটা একটু দিলে ভালো হয়। হামিদ যে প্রশ্নটা করেছে ওটা মেয়েকে উপলক্ষ করে। আচ্ছা আচ্ছা জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমার কথা শুনছিলাম এতক্ষণ। তুমি বাবার পাশে ছিলে এতক্ষণ? জি শুনছিলে বাবার কথা? জি আচ্ছা, তুমি দেখো এই প্রোগ্রামটা? জি দেখি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমাদের একজন অতিথি তোমাকে একটু প্রশ্ন করবে, তুমি একটু শুনে উত্তর দাও, কেমন? বলো। আচ্ছা, এই যে আপনার ব্যাপারে যে বাবা যে কথাগুলো বলেছেন, আপনার মূল্যায়নটা কিরকম, বা আপনি কি বলতে চান এই ব্যাপারে? জি, আমার কি রাতে ভয় লাগে, খালি মনে হয় ভূত আসছে বা কিছু, মনে হয় রাতে ঘুমানোর পরে মনে হয় কেউ আমার মুখে চেপে রাখছে, তখন আমার ঘুম ভেঙে যায়। আর এটা বেশিরভাগ 3:30 থেকে 4:30টার সময় হয় রাতে। আচ্ছা, এমনি দিনের বেলা ঘুমালে কি এরকম ফিল হয় কখনো? না, দিনের বেলা ঘুমালে কখনো এমন হয় না। আচ্ছা, এমনি আপনি যখন স্কুল কলেজে পড়েছেন তখন আপনার বন্ধু বান্ধব কেমন ছিল, সবার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। আচ্ছা, কখনো কি স্কুলে কলেজে বা কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ এরকম হয় না যে অনেক সময় ব্যাড টাচ করা বা এরকম কোনো বিষয়ের ইঙ্গিত দেয়া, এরকম কিছুর কি ফেস করেছেন? না না, এমন কিছু হয় নাই কখনো। বা কারোটা শুনেছেন কোনো বন্ধু বান্ধবের এরকম হয়েছে, অনেক সময় গল্প করে বলে না না না, এমন কিছু হয় না। এরকম কিছু আছে? সামিনা? আচ্ছা, 3টা থেকে 4টার সময় যে ঘুমটা ভেঙে যায় তখন কি আপনি স্বপ্ন দেখেন? না, স্বপ্ন দেখি না, আমার শ্বাসকষ্ট হয়, মানে মনে হয় দম আটকায় আটকায় যাচ্ছে, পরে ঘুম ভেঙে যায়। আচ্ছা, মানে ধরেন আপনি ঘুমিয়ে গেলেন, একা একাই ঘুমালেন বা সাথে কেউ আছে, ভয় পাচ্ছেন না, তখন এরকম হয়? এটা প্রতিদিন হয়?
হ্যাঁ, এটা প্রতিদিন হয়। আচ্ছা, থাকলেও হয় কেউ সাথে? আমাকে মনে হয় যে কেউ ডাকতেছে, এরকম মনে হয় যে আমার নাম ধরে কেউ ডাকতেছে, তখন আমি উঠে পড়ি। মানে কণ্ঠটা কি শোনেন আপনি? কোনো কণ্ঠ এটা একটা? জি জি আচ্ছা, এটা শুধু রাতেই হয়, সাথে কেউ থাকলে জি। হয়? না, সাথে কেউ থাকলে হয় না, মাঝে মাঝে হয়। আচ্ছা, আর এই ভূতের ভয় পাওয়াটা নিয়ে আপনার কি মনে হয়? আপনার তো কি পড়াশোনা করছেন আপনি? আমি এবার দ্বাদশ শ্রেণীতে পড়ি, আর আমি এখন সায়েন্স নিয়ে পড়তেছি। আচ্ছা, তাহলে এই ভূত বিষয়টা নিয়ে নিজেকে বুঝিয়েছেন, সাহস দেওয়ার জি চেষ্টা করেছেন? জি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, তুমি তুমি তো আছো ফোনে, তোমাকে একটু জিজ্ঞেস করি যে তোমার ছোট ভাই যে কাপড় থেকে সুতো বের করছে দাঁত দিয়ে, সেটার ব্যাপারে তোমার কোনো কিছু বলার আছে? তুমি কি খেয়াল করেছো জিনিসটা? জি, আমি খেয়াল করেছি, আর আমার মনে হয় ওর মেবি কৃমির প্রবলেম আছে, কারণ ও আমাদেরকে কামড় দেয়, নিজেকে কামড় দেয়, আচ্ছা যে কোনো সময় মানুষকে কামড় দেয়। তো আমার মনে হয় দাঁত শিরশির করে বা কৃমির সমস্যা থাকতে পারে। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখানো হয়েছে এটার জন্য? না, কোনো ডাক্তার দেখানো হয়নি। কিন্তু আগে তো করতো না, এটা তো রিসেন্টলি শুরু করেছে, তাই তো? জি, রিসেন্টলি শুরু করেছে, আর ও যখন খুব মনোযোগ দিয়ে কোনো কিছু দেখে বা মোবাইল টিপে বা টিভি দেখে, তখন এই কাজটা করে। আচ্ছা, ওকে, ওই সময়তে করে, অন্য সময় করে না? জি। আচ্ছা, ওর কি কোনো মনে হয় পড়াশোনা নিয়ে ও কেমন করছে লেখাপড়াতে? ও লেখাপড়ায় মাশাআল্লাহ অনেক ভালো। ও পড়াশোনা করে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে। হুম, ওর কি কোনো এরকম একটা দুশ্চিন্তা কাজ করে? ক্লাসে কি প্লেস করে? ক্লাসে কি ও কোনো প্লেস রাখে? না, ক্লাসে প্লেস করে নাই, বাট ওর রেজাল্ট খুব ভালো এমনি হচ্ছে। ভালো। হ্যাঁ। তো ওর কোনো, এটা অনেক সময় অ্যাংজাইটি থেকে আমরা করি এ ধরনের জিনিস। ও কি মনে হয় যে ওর রেজাল্ট নিয়ে বা কিছু নিয়ে ওর কোনো দুশ্চিন্তা কাজ করে থাকতে পারে? না না, এমন কোনো চিন্তা ওর নাই। বাট স্কুলে কয়েকজন ওকে মাঝে মাঝে বুলি করে, তো আমার মনে হয় এটাই ও। হয়তো। ভেরি গুড অবজারভেশন। হ্যাঁ, বুলিড হলে কিন্তু আমরা খুব দমে যাই ভেতরে ভেতরে। হ্যাঁ, সো ওটা একটা তুমি তো ইয়াং মেয়ে, ওই জন্য হয়তো তুমি আরো ভালো বুঝতে পারছো। সো ইটস ভেরি গুড অবজারভেশন। তুমি ওর সাথে এটা নিয়ে কথা বলেছো? বুলিং এর এক্সপিরিয়েন্স তোমাকে বলেছে ও? হ্যাঁ, বলেছে, কিন্তু আমি যদি কিছু বলতে নি, ও একটু ইনসিকিউর ফিল করে এটা নিয়ে। আচ্ছা, বেশি বলতে চায় না? জি। কি কি নিয়ে, ওর কি ভেবে ইনসিকিউর হচ্ছে বলে মনে হয়? ওর একটু ইগো প্রবলেম আছে, ওর বয়স কম হইলেও ও নিজের ইনসিকিউরিটি গুলা কাউকে বলতে চায় না। আচ্ছা, তো একটু মনে হয় চাপা, এজন্য। খুব বেশি চাপা জি আর জি, কি। অনেক হ্যাঁ, চাপা। অন্তর্মুখী যাদেরকে বলে আর কি, ইন্ট্রোভার্ট। ওকে, ঠিক আছে, তুমি খুব সুন্দর একটা ইনফরমেশন দিলে, কারণ আমিও ভাবছিলাম যে কি হতে পারে কারণ। তুমি একটা কারণ, একটা সুন্দর একটা জায়গাতে তুমি পয়েন্ট করলে। আমরা আলোচনা করি। হ্যাঁ, তুমি একটা প্রশ্ন আছে? একটা প্রশ্ন আছে এখানে। আচ্ছা, একটু কি বলবেন যে আপনার আরেক ভাই যে আছেন, মানে এই তিনজনের মধ্যে ও তো সবার ছোট, ও কি মনে হয় একটু অ্যাটেনশনটা কম পায় বা এরকম কিছু? ওর তেমন কোনো সমস্যা দেখি না, বাট ও সারাদিন কি জানি চিন্তা করে। আহ, সারাদিন বসে বসে কি চিন্তা করে ও নিজে জানে, বললে খালি হাসে। ও আচ্ছা আচ্ছা। কিছু নিয়ে এসে এমনি ভাবছে। একা একা কথা বলে বা কারোর সাথে কথা বলে, এরকম কিছু বলে? না না, এমন কিছু হয় না। ও এমনি ধরেন উপরে তাকায় থেকে কি চিন্তা করে সারাদিন, আর অনেক কিছু ভুলে যায় ওকে বললে, অনেক মন ভুলা টাইপের। আচ্ছা আচ্ছা। ও কি কখনো স্কুলে বা বাসায় কোথাও ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছে, এরকম কিছু জানেন? না। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। চমৎকার একটা মানুষ তুমি। হ্যাঁ, তোমার এই ভয়টা আসলে কাটাতে হবে। এই ভয় নিয়ে তো তুমি চলতে পারবে না। রাতে তোমার ঘুমও হচ্ছে না ঠিক মতো। আমরা আলোচনা করছি, তুমি শোনো কেমন, আমাদের সঙ্গে থাকো তোমরা। ওকে, সামিনা। আচ্ছা, ও সুন্দর করেই বলছিল, ও ভয়টা কাটানোর চেষ্টা করেনি সেভাবে।
আর বাবা মা ছোটবেলায় ঘুম পাড়াতে গিয়ে কি বলতো, ওনার বাবা মেয়েটার কথা বলছো? হ্যাঁ, মেয়েটার কথা বলছি আমি। বলছিল যে 13 বছর থেকে আলাদা চেষ্টা করছে শোয়ার, আর 13 বছর পর্যন্ত আসলে কিভাবে ওই ভয়টাকে লালন পালন করেছে ভেতরে সেটা জানতে হবে। সেটা ও যখন নিজের সাথে রিলেট করতে পারবে যে আমার মনের মধ্যে এটাই আসলে বসে গেছে, এবং নিজেকে সাহস দেওয়ার চেষ্টা করবে, তখন ওই জায়গা থেকে আস্তে আস্তে বের হতে পারবে। এখন আর 3টা থেকে 4টার মধ্যে ও যেটা বলছিল একটা কণ্ঠস্বর শোনে, এই জায়গাটা একটু মানে এটা সাথে কেউ থাকলেও কিন্তু শুনছে, তখন কিন্তু কম হচ্ছে। এটা কম হচ্ছে। আমি বলবো যে ওর একটু চেষ্টাটা করতে হবে, ওর ভেতরেও কোনো এটা নিয়ে আসলে ভয়ের একটা তো মাথার মধ্যে বসে গেছে ভয়টা, সেটা নিয়ে ও খুবই স্মার্ট, খুব সুন্দর করে কথা বলে, ও নিজেও বুঝতে পারবে ওর জায়গাটা। একটু যদি পার্সোনাল জায়গাগুলো একটু বলে যে আমি এইভাবে মানে ছোটবেলার প্রতিচ্ছবিটা এরকম, সে জায়গাটা ওর অনেক হেল্প হবে। আর একটু কার কাছে বলবে? পার্সোনাল সেশন নিয়ে যদি একটু আচ্ছা। বলে সাইকোথেরাপিস্টের কাছে যে ভয়ের ছবিগুলো কিরকম, এখানে তো সব শোনা সম্ভব হয়নি আমাদের, ও যদি একটু বললো ওই জায়গাটা রিলেট করে ও সায়েন্সেও পড়ছে, ও সায়েন্সটা বুঝবে না, যে বুঝেছে এই সায়েন্স ইন্টারমিডিয়েটের সায়েন্স থেকে আসলে কিছু হবে শিখতে না হবে আসলে। না। হ্যাঁ, ওই মনের জায়গাটা যখন রিলেট করতে পারবে ও, আশা করি হেল্প হবে। আর আমি 10 বছরের ওর ভাইয়ের কথা বলবো, ও আসলে কি চিন্তা করছে সেটা তো জানতে হবে, আর ও নিজের এটাকে সমস্যা মনে করছে কিনা এই জায়গাটা যদি হেল্প করে ও নিজেকে বলতে। বাবা মা তো মনে করছে সমস্যা, বোনও মনে করছে সমস্যা, ওর মুখ থেকে তো শুনলাম না আসলে ও কিভাবে দেখছে, আর অনেক চিন্তা করে, আসলে চিন্তার জন্যই ও এই আচরণটা করছে হ্যাঁ, আসলে। এটা ও বোন বলছিল যে কৃমির জন্য হতে পারে, না, কিন্তু কৃমির জন্য এটা তো- মনে হচ্ছে যে ও কোনো কিছু নিয়ে ও আর দুশ্চিন্তাও বলছে 5 করছে। মাস থেকে হ্যাঁ, এটা হচ্ছে। কিছু নিয়ে ওর ভেতরে একটা চিন্তা ঢুকে চিন্তা গেছে, ঢুকে গেছে। যেটা ও সরাতে পারছে না আর কি। মানে এটা এখন হয় না, একটা চিন্তার মধ্যে আমাদের আটকে যাই আমরা, সেরকম ভাবে কোনো আটকে গেছে কিনা আটকে গেছে, কোথাও ওইটা রিলিজ চিন্তাটা। করছে হয়তো বা অ্যাংজাইটিটা ওইভাবে। মানে আমরা যখন নখ খুঁটি বা পা এরকম করে দুটো পা এরকম করে নাড়াতে থাকি, আমার পা মাটির মধ্যে বারবার করে বাড়ি দিই। করে কি বলে ট্যাপ করতে থাকি, নখ খুঁড়তে থাকি, চুল টানতে থাকি, অনেকে চুল এরকম করে মাথার চুল নিয়ে এরকম করে আঙ্গুলে পেঁচিয়ে, এগুলো সবই কিন্তু দুশ্চিন্তার লক্ষণ আর কি। তো ওইটুকু বাচ্চার দুশ্চিন্তা হওয়ার কথা না, কোনো কিছু নিয়ে খুব গভীরভাবে চিন্তায় ডুবে যাচ্ছে, যেটার জন্য হয়তো এটা করছে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে, ওকে বারবার এটা মানা না করে একটু বুঝতে হবে, এবং ওর মনের মধ্যে কি কথা হচ্ছে সেটা বুঝতে হবে। মানে সিমটমটার দিকে না খেয়াল করে কারণটা যদি আমরা একটু বুঝতে পারি। বলছিল যখন কোনো কাজ খুব মনোযোগ দিয়ে করে, হ্যাঁ, জানি না ওকে তখন একটু সচেতন করে দেওয়া যায় যে তুমি এটা করছো, সচেতন করে দেওয়া যেতে পারে। কিংবা আসলে হয় না যে অন্য সময় ওকে ওর সাথে আলাপ করা যেতে পারে আর কি। এটা হ্যাঁ, নিয়ে। আবার সবসময় সচেতন করলে হবে কি, তখন আবার অতি সচেতন হলে আবার বেশি করার প্রবণতা হয় আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় যে ওকে ও যখন এটা করছে না, তখন ওর মনের কথাগুলো একটু শোনা, যে তুমি এরকম যখন করো, তুমি কি তোমার খেয়াল থাকে কিনা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করো কিনা, তুমি চাইলে বলতে পারো, জোর না করা ওর উপরে। আর আরেকটাও বলছিল যে বুলিড হয়েছে। ওই ঘটনাটাও জানা হ্যাঁ, প্রয়োজন। সো বুলিড হওয়াটা কিন্তু সাংঘাতিক কষ্টের ব্যাপার। ওটা নিয়েও কিন্তু ওর আসলে করতে পারে। ওর সেবা হওয়াটা দরকার আর কি। তো সেটাও খুব সুন্দর একটা ধারণা মেয়েটি আমাদেরকে দিল দিয়েছে। বোন। তো কাজেই সেটাও কিন্তু ওকে ভাবিয়ে তুলতে পারে, সেটা হয়তো অনেক সময় ওকে কষ্ট দেয় ভেতরে ভেতরে, সেটা একটা আমার কাছে কারণ লাগছে আর কি। হামিদ, মেয়েটাকে আমি বলবো যে উনি একটা কাজ করতে পারেন, যেহেতু যেটা ওনার সাথে কথা বলে মনে হচ্ছে উনি যথেষ্ট সচেতন, যেহেতু ওনার ছোট ভাইয়ের ব্যাপারে উনি যেভাবে অবজার্ভ করেছে এটা সেভাবে ইন্ডিকেট করে। এক নম্বর হতে পারে উনার অনেক সময় হয় না, ছোটবেলায় ঘুম পাড়ানোর সময় আমরা অনেক ধরনের গল্প বলি, এই গল্পগুলো অনেক সময় শিশু মনে আটকে যায় যে আচ্ছা এটা আমাদের কালচারাল একটা ইফেক্টও থাকে। তো সেইটাকেই লালন পালন করে উনি বলেছেন কিন্তু ছোটবেলা থেকে একটু ভীতু স্বভাবের বা এরকম। সেক্ষেত্রে উনি করতে পারেন, উনি যে ভয়গুলো পাচ্ছেন এটাকে উনি লিখতে পারেন, যে আমি যে ভয়গুলো পাই এই ভয়গুলো আসলে কি কি, এবং এই ভয়গুলো এটার অথেন্টিক কারণ কি হতে পারে। আমি তো সব সময় ভয় পাই না, তাহলে যদি এটা একেবারেই মানে পিওরলি হয়, যে অথেন্টিক একটা ভয় হয়, তাহলে এটা সবসময় আসবে, যে কেউ সাথে থাকলেও আসবে। তাহলে এটার পেছনে আর কি কি কারণ হতে পারে, এভাবে রিজনিং করা যা আর অল্টারনেটিভ, এটা নিজেকে নিজে হেল্প করা আর কি। সেলফ হেল্পের জন্য এই কাজগুলো উনি করতে পারেন।
আর পাশাপাশি তো প্রফেশনাল হেল্পের বিষয়টা তো আছেই, ওইটা নিলে হয়তো আরো গাঢ় হওয়ার চাইতে এখান থেকে নিলে, এই বয়সটা তো একটা সেনসিটিভ এজ, উনি এখন অ্যাডাল্টহুডে যাচ্ছেন, ওনার ফিজিক্যাল স্ট্রাকচারটাই চেঞ্জ হচ্ছে এবং এখানে অনেক নতুন নতুন চ্যালেঞ্জও আসতেছে। এটা একটা কোপিং মেকানিজমের জন্য এই জিনিসগুলো হচ্ছে কিনা এটাকে আইডেন্টিফাই করা। আর ছোট বাচ্চাটা, ছোট ভাইয়ের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে সে কি কোনো অবসেসিভ থট থেকে বের হওয়ার জন্য এই কাজটা করে কিনা। অনেক সময় হয় না যে চাইল্ডহুড ওসিডির ক্ষেত্রে আমরা অনেক সময় হয় যে খুব আমরা এখনই কোনো ডায়াগনোসিসে না যাই। না, আপনি যেটা বললেন যে প্রচুর স্ট্রেস হলে, এংজাইটিতে হলে সে অনেক চিন্তা করে এবং একটা সময় গিয়ে সে এই কাজগুলো করে। সো সে এবং বুলিড হয়েছে একটা, এটা একদম মারাত্মকভাবে ড্যামেজের একটা জায়গা। এটা কতটুক মাত্রায় হয়েছে সেক্ষেত্রে এটা টাইম ডিলে না করে আমার কাছে মনে হয় প্রফেশনাল হেল্প, এবং পরিবারের সবারই, ছোট আরেক বাচ্চা যে আরেক মাঝখানে যে মেজো ভাই রয়েছে তার ব্যাপারেও কিন্তু বাবা বলেছে যে সে পড়াশোনা করতে চায় না কিন্তু সে খুব লক্ষ্মী। হ্যাঁ, সো ফ্যামিলি ডাইনামিক্সটা কেমন, ফ্যামিলি ডাইনামিক্সটা বুঝে আসলে আচরণগত জায়গাগুলো কে কিভাবে হচ্ছে এগুলো আমার মনে হয় একটু করলে সবাই উপকৃত হবে ফ্যামিলির। মানে তুমি বলছো ফ্যামিলি থেরাপিতে যাওয়া আর কি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ফোন আছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ ম্যাম, শুনছি ম্যাম। হ্যাঁ, ম্যাম আসলে বিষয়টা হলো আমার ওয়াইফের মানে একটু তার সম্বন্ধে বলতে চাচ্ছিলাম আগে, কিন্তু বিষয়টা হলো তার যে মানে একটু জ্ঞানের একটু ঘাটতি আছে, বুঝছেন? ওই জিনিসটা তার ফ্যামিলির থেকে বা তার ইয়ার থেকে এটাকে তারা এটাকে মানতে চায় না আর কি। যে কিছু মানে অনেক কিছু বিষয় তারা আমার উপরে চাপায় দেয় আর কি। মনে করেন যে আমার দুইটা ছেলে মেয়ে আছে, আমার ছেলেটার বয়স 8.5 বছর আর মেয়েটার বয়স 5 বছর। কিন্তু দুঃখের বিষয় ম্যাম, আমার যে মেয়েটা আছে সে আমাকে এখন একটা আব্বুটা দিতে পারেনি। মানে আমাদের সাথে এমন ইয়ে করতেছে কি, তাদের মেয়েটার যে একটু জ্ঞানের ঘাটতি আছে ওইটা তারা মানতে চায় না বা মানে না। দেখা যায় মানে ওয়াইফের যে জ্ঞানের ঘাটতি আছে সেটা তার পরিবার মানতে চায় না, ওয়াইফের পরিবার না। মানতে চায় না। জি জি জি, বিয়েটা ওইটা কত আমাকে দোষ দেয়। আচ্ছা, বিয়েটা কত দিনের? 15 সালে করছি। 15 সালে, মানে 7 বছর, তাই তো? হ্যাঁ, না আরো বেশি। 9 বছর, 9 বছর 9 হয়ে গেছে। বছর, জি। হ্যাঁ, কিন্তু ও খালি শুধু বাপের থাকতে হবে, খালি বাপের থাকতে হবে। যে বাপের গেলে ওখানে আমার বাসায় আসতে চায় না। বাপের বাড়ি যখন যাবে ওখানে আমার বাসায় আসতে চায় না। বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছে? হ্যাঁ, পারিবারিক ভাবে হয়েছে। আমাদের তো অবস্থা একটু কম আর কি, তাদের বাড়ি আছে, আমরা আর কি ভাড়া থাকি। আচ্ছা, ওইভাবেই এটা হয়েছিল। মানে কিন্তু ওদের তাদের- অর্থনৈতিক অবস্থা একটু উন্নত মানের, হ্যাঁ, তাই তো? জি। তো সেটা তো সেরকম তো থাকতেই পারে, দুজনেই তো একই রকম পরিবার থেকে আসবো না আমরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জ্ঞানের ঘাটতি কম মানে কি, মানে ও বোঝে কম, স্ত্রী কি জি, বুঝতে? জি, জি। আচ্ছা, আপনি একটা কোনো কিছু বলবেন, সে সেটাকে সে ওই ফিরিয়ে দিতে পারবে না, রিপিট করতে পারবে না। আচ্ছা, ও কি মানসিক মানসিক বয়সটা একটু কম নাকি? আমি ঠিক না বুঝলাম না না। না, বয়স মোটামুটি তা না, 35 পার হয়ে গেছে। মানসিক বয়সের কথা বলছি, শরীরের মানে ফিজিক্যাল এজ না, মানসিক ওটা- বয়সটা ওর যে বয়সে ও আছে সেই তুলনায় কি কম বুঝতে হ্যাঁ, পারে মনে হ্যাঁ হয়? হ্যাঁ, কম বুঝতে পারে। আচ্ছা, ধরেন আমি যদি তাকে ফোন করি কিছু বলতে চাই, ওর পাশ থেকে তার মা বা বোন শিখাই দেয় যে এটা বল। আচ্ছা, কিন্তু বিষয়টা তারা এটাকে ইয়া করে না, মানে যে মানতে মানে ইয়া করে না, উল্টা আমাকে দোষ দেয় যে তুমি বোঝো না, তুমি মানে আমাকে। আমি কিন্তু ম্যাম এই অ্যাকাউন্টিং নিয়ে অনার্স মাস্টার্স পাস করছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটা এই রুলিং মেলের আচ্ছা ঠিক আছে, এত এত বর্ণনা দেবার দরকার নেই। কিন্তু ম্যাডাম শুনুন, ওরা বলতেছে আমি বুঝি না, ওরা আমাকেই দোষ দেয়। ওনার মেয়েটা যা বুঝাইতেছে ওরা তাই বুঝিয়ে না আমার না, কিন্তু মেয়েটার কথা একটু শুনতে চাচ্ছি, স্ত্রীর কথা একটু শুনতে চাচ্ছি। ওর পড়াশোনা কতটুকু? কিচ্ছু না ম্যাডাম, মানে কিচ্ছু নেই, করে নেই। ও কোনো পড়াশোনা করেনি? না না, করতেই পারেনি। ওই যে বললাম জ্ঞানের ঘাটতি, ও চেষ্টা করছে পড়ানোর জন্য, হ্যাঁ, তা পরেই নিয়ে আসি। কিন্তু বিয়ের আগে দুজনের কোনো কথাবার্তা হয়নি? না, ওরা বলতে কয় না, এই পর্যন্ত করছে, করতে কথা বলতে হবে না, সমস্যা নাই, সংসারে বড় মেয়ে, কাজ টাজ সব করতে পারে। আমরা যাক, সমস্যা নেই, আমিও তো সংসারে বড় ছেলে। না, কিন্তু কোনোই কথা বলার সুযোগ হয়নি বিয়ের আগে? না না
না। তো এখন ওই কি দেখতে- মনে হচ্ছে শুধু ওর দেখতে মানসিক গেছিলাম। ওর মানসিক বয়সটা, ওর যে শারীরিক যে বয়সটা, যে বয়সেও এখন আছে, সেই তুলনায় কি মানসিক বয়সটা কম? জি জি। মানে ম্যাম, এটা তো আমি বুঝি, কিন্তু তারা তো বাপ মা তো বোঝে না, তার বাপ মা বা তার ফ্যামিলি এটা একটু মানেই না, এটাকে তার অ্যাকসেপ্টই করে না না, বোঝে না আর মানে না, দুটো কিন্তু আলাদা জিনিস। তারা বোঝে কিন্তু মানতে চায় না, এরকম হ্যাঁ হতে হ্যাঁ পারে? হ্যাঁ হ্যাঁ, মানতে চায় না। আচ্ছা, কিন্তু কথাবার্তা সে যখন যাই না। কথা বলে সেটার মধ্যে অনেক সময় ঠিক বুদ্ধির পরিচয় পাওয়া যায় না, এরকম? একটু কথা বললেই বোঝা যায়। ওর সাথে যদি কথা বলতে পারতেন বা ইয়ে করতে পার, যে যে কথা বলুক তো বুঝতে যে কথার ভেতরে ইয়ে আছে, ওই ভারসাম্যটা নাই আর কি। দেখা যায় আমি একটা সামান্য কিছু বলছি, সেটাকে সে অন্যভাবে যে তার বাপ মা কাছে বলছে, তারা আবার আমাকে প্রেশার দিতেছে, কিন্তু তারা এটা নিয়ে খেয়াল করে না যে আমার মেয়েটার জ্ঞানের যে ঘাটতি, জ্ঞানের যে বিষয়টা, আমার মেয়েটা যে কি বললো। একটা জিনিস, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে বুদ্ধির, মানে মানসিক বুদ্ধি, দুটোই। কোনটার কথা বলছি আমরা? দুটাই ম্যাম, দুটাই। দেখা যায় আমি তার সাথে সামান্য কিছু একটা কথা বলছি, সেটাকে ওই ওখানে গিয়ে মানে উল্টা ভাবে বলছে, বলে একটা তারা আমারও প্রেশার দিচ্ছে। আসলে তো এখন মানে বোঝা যাচ্ছে না যে জ্ঞান কম, বুদ্ধি কম, দুটাই কম। দুটাই কম ম্যাম, দুটাই কম। ওকে, ও কোথায় এখন? আপনি বলে যদি খুচরো যদি 500 টাকা দেন, 10 টাকা, 20 টাকা, 5 টাকা, ও একখানে মিলেতে 500 টাকা মিলে তো আর সময় লাগবে, অনেকক্ষণ সময় লাগবে। আচ্ছা, ও কাউন্ট করতে অসুবিধা হয়। আচ্ছা, আর ছেলে মেয়ে কতজন? 2 জন। তাহলে বিয়ের পরে টের পাওয়া যায়নি যে ও যে একটু বুদ্ধির দিক থেকে কিন্তু পিছানো? ওরা কিন্তু আমার উপর মানে ওই ইয়ে করতেছে যে ছেলে মেয়ে হলে ঠিক আছে, ছেলে মেয়ে হোক, হ্যাঁ, বা ছেলে মেয়ে হলে তো সমস্যারও আরো আমরা তৈরি বেশি করছি, তাই না? আরো এখন তো সমস্যার কথা বলি নাই। আমার সে মেয়েটা ম্যাম এখন 5 বছর, সে আমাকে একটা যে আব্বু ডাক দিবে সেটা সে দিতে পারে নাই এখনো। আমি তাদের থেকে মোটামুটি ধরেন যে 5-6 কিলো দূরে থাকি, একটু কাছাকাছি দূরে থাকি, কিন্তু তারা আমার মেয়েটা এখন কিন্তু তারা একটা আব্বু ডাক দেবে সেটা সে পারে নাই। মানে কি আব্বু ডাকতে পারে? কেউ কি মুখ ফুটে কথা বলতে পারছে না নাকি হচ্ছে? হ্যাঁ, সবই বলে, আমাকে চিনে দেয় না, আমি যে তার বাবা লাগি সেটা তারা ইয়ে করে না, এটাকে পরিচয় দেয় না। মানে কি ও কি বাবার বাসাতেই থাকে সব সময়? হ্যাঁ, সবচেয়ে বাবার বাসায় থাকে। আমার বাসায় থেকে চলে গেছে ওই যে করোনার সময় থেকে চলে গেছে আর কি। করোনা যখন আমার ওয়াইফ যখন 5 মাসের প্রেগনেন্ট, ওই সময় চলে গেছে। আর আসেনি? এখন পর্যন্ত সে ওখানে থাকতেছে। তারপর কি আসা যাওয়া করে ওদের সঙ্গে দেখা হয়? ম্যাম, বাসায় গেলে খুব খারাপ ব্যবহার করে। ও, আরো মানে ওরা পছন্দ করছে না যে জামাই যাক ওখানে? হ্যাঁ, ওরা চাচ্ছে না যে আমি তাদের সাথে মানে থাকি। এখন যেটা ছেলে মেয়ে হয়ে গেছে তো তা চাচ্ছে যে আলাদা করে দিতে আর কি, এখন যাচ্ছে ডিভোর্স দিতে আর কি। আচ্ছা, ওকে। তাহলে তো একটা বেশ, করোনা তো শেষ হয়েছে সেই 22 সনে, তো তার মানে অনেক দিন ধরেই সমস্যাটা চলছে। হ্যাঁ, মাঝখানে ম্যাম ওই 1.5 মাস, মাঝখানে 21 সালে 1.5 মাসের জন্য, 21 সালের সেপ্টেম্বর মাসে 1.5 মাসের জন্য তাদের বাসায় তাদের কথা মতো আমি মানে তাদের বাসা থেকে উঠছিলাম। ওদের তাদের সাথে আমার যে 2টা বাচ্চা হয়ে গেছে, আমি কম্প্রোমাইজ করে তাদের সাথে থাকে যাই, কিন্তু থাকতে পারি 1.5 মাস থাকতে পারছি। 1.5 মাস থাকার পরে বাসার থেকে নামাই দিচ্ছি। আচ্ছা, তো আজকে আমাদের কাছে প্রশ্নটা কি? এখন ম্যাম শুনেন, আমি মানে মানে তাদের মেয়েদের যে জ্ঞানের যে ঘাটতি আছে, বুঝের ঘাটতি আছে, ওই জিনিসটা তারা যদি ফিল করে, আচ্ছা, ওইটা তো আমাদের, এটা তো তারা নিয়ে নেয় না ম্যাডাম, তারা যদি তাদের মেয়েরাকে যদি ছাড়ায় নিয়ে নেয় সমস্যা নাই, কিন্তু বিষয়টা হলো এই যে আমার যে 2টা বাচ্চা, না না, আমাদের কাছে আজকে আমাদের কাছে প্রশ্নটা কি? না, এই জিনিসটা আমি তো, তারা বাপ মা, আমি আচ্ছা, আবার তো আমরা সমস্যাই শুনছি, প্রশ্নটা শুনতে চাচ্ছি। ওইটাই ম্যাডাম, যে তারা তাদের কিভাবে বুঝাবো যে তাদের মেয়েটা যে আচ্ছা, প্রশ্নটা পেয়ে গেছি। ওকে, ধন্যবাদ অনেক। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে চট করে? আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আচ্ছা, আপনার পরিবারের কেউ কি যোগাযোগ করেছিল আপনার সাথে? আপনার পরিবারের সাথে কোনো সম্পর্ক আছে? ওরা কেউ যোগাযোগ করে না, যতটুকু পারে আমি যোগাযোগ করি, আমি একটু যাই। আচ্ছা আচ্ছা, ওরা কোনোদিন ফোন দেয়ও না, মানে ওরা আগে তার ইগনোর করছে আর কি। আপনার মানে ওয়াইফ যখন প্রেগন্যান্ট হয়েছে, প্রথম বেবি কনসিভ করেছেন, ওই সময়ে উনি যে একদম ছোট বাচ্চাটা যখন ছিল তাকে প্রতিপালন কি করতে পেরেছেন উনি, নাকি ওই সময় এটা কি? না, ওনার তো ওনার মা আছে, ভাই আছে, সবাই ওনার করছে তো, মানে ওখানে বাবা ভাই থেকে পুরো হেল্প পায় আর কি। আচ্ছা,
ওই জন্য আমার হেল্প ছাড়াই তাদের মানে চলতে সুবিধা হয়, তো ওই জন্য সমস্যা হয়। ওনারা কি কোনো কমপ্লেইন করে যে আপনি ফাইন্যান্সিয়ালি ভালোভাবে সাপোর্ট দিতে পারছেন না বা এইগুলো বিষয়ে কোনো কিছু বলেন? এইগুলো বলে, টাকা পয়সার বিষয়টা বলে, কিন্তু আমি যে তাদের কাছে ইয়ে করতে চাই, তাদেরকে আমার কাছে রাখতে চাই, সেটা তারা আবার মানে না। আচ্ছা, ঠিক আছে। এস্টিমেশন টাকা পয়সা দিয়ে দাও, প্রশ্ন থাকলে করে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা, মানে এখন ওনারা চাচ্ছে আপনার মানে সেপারেশন চাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামলাও দিয়েছেন আমি। আচ্ছা আচ্ছা, মামলাও দিয়েছে। ডান, ওকে, আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আমাদের অতিথিরা আলোচনা করবে, একটু আমাদের সঙ্গে আলোচনায় থাকলে শুনলে ভালো হয়, কেমন? ওকে, সামিনা আগে বলবে। আসলে উনি তো নিজের ব্যাপারে কিছু বলেনি, মামলাও দিয়েছে। উনি জানতে চাচ্ছে মানে ওই মেয়ের পরিবারের কে কিভাবে বোঝানো যায়, এটা তো আসলে সম্ভব না। উনি নিজে কি চায়, এই সময় উনি অনেক কষ্টে আছে, দুটো বাচ্চার জন্য কষ্ট হচ্ছে ওনার। উনি নিজেকে সাহায্য করতে হবে, আর যেহেতু অলরেডি মামলা দিয়েছে, মামলাটা কিভাবে কি করবে, বাচ্চাদের জন্য ওনার কষ্ট হচ্ছে, আমার মনে হয় সেই দিকেই ফোকাস দেওয়া দরকার। বাট ওই উত্তর যদি উনি খুঁজতে থাকে যে ওনাদেরকে বোঝানো যাবে, ওনারা হয়তো বোঝে, মানতে চাচ্ছে না। অনেক দিন এটাই। হয়ে গেছে তো। অনেক দিনের ব্যাপার তো। প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। এত পরে এখন এটাকে আবার জোড়া লাগানো কিভাবে সম্ভব জানি না। এবং ওনারা কেন চাচ্ছেন আসলে এই জায়গাটা ক্লিয়ার হয়নি। হঠাৎ করেই এই যে 8 বছরের বাচ্চা আছে বা এতদিন পরে গিয়ে, কারণ ওনার ওয়াইফের যে কিছু বুদ্ধিগত লিমিটেশন হয়তো রয়েছে, হ্যাঁ, এটা তো প্রথম থেকেই। হ্যাঁ, সেটা তো আমরা একতরফা শুনছি তো, শুনেছি, হ্যাঁ। আমরা কিন্তু পরিষ্কার হতে পারবো যখন ওই পক্ষ থেকেও শুনতে পারতাম আর কি। তো সেক্ষেত্রে ওনারা আসলে কেন চাচ্ছেন সেপারেশন, এখানে আরো অনেক কারণ হয়তো, বা উনি ওনার ওয়াইফকে কিভাবে যত্ন করেন বা করেন না, বা অন্য কারোর সাথে কোনো সম্পর্কের ইস্যু, অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তো বা ডিটেলে প্রফেশনাল হেল্পে গেলে কথা বলে মানে অনেক দুই কিছু বের পক্ষ হবে। থেকে শুনলে, মানে অনেক সময় স্বামী স্ত্রী যখন দুজনেই আমাদের সাথে কথা বলে তখন আমরা খুব সুযোগ পাই এটা জানার, কারণ দুপক্ষের ইয়েটা ন্যারেটিভটা কিন্তু ভিন্ন হয় আর কি। ভিন্ন হয়। এবং এখানে একটা আইনগত বিষয় রয়েছে, যেটা কাউন্সিলিং এর সাথে সাথে আইনজ্ঞের পরামর্শেরও দরকার, আসলে কেন কি চাচ্ছে, কিভাবে কোন প্রক্রিয়া দিয়ে হবে সেটাই তো, যেটা এখন একমাত্র হাজবেন্ডের যেটা অপশন সামনে খোলা আছে যে আইনজ্ঞের সাথে কথা বলে জিনিসটা, মানে আইনজ্ঞ যেটা বলেন, এখন ওরা তো চাচ্ছে সেপারেশন। একটা হচ্ছে উনি যদি খুব সাফারিং ফিল করে বা উনি কষ্ট, বাচ্চাদের জন্য কষ্ট পায়, ওনার বারে বারেই বলছিলেন যে আমার একটা সন্তান বাবা ডাক্তার শুনে নেই, এটা ওনার একটা আকুতি থাকতে পারে। সেই ক্ষেত্রে ওনার নিজের মানে নিজেকে আর একটু হিল করার জন্য, নিজের সেলফ কেয়ারের জন্য একটা সাপোর্ট বা প্রফেশনাল হেল্প নিতে পারে। উনি হয়তো আরো ডিটেইল কথা বললে অনেক কিছু বের হয়ে আসবে, সেটাতে উনিও নিজে রিলেট করতে পারবেন আসলে কেন রিয়েলিটিটা সেখানে কি। তারও কোনো অবদান নিজের অজান্তে হচ্ছে কি হয়েছে অন্য ওয়েতে আবার যোগাযোগ করে রিপেয়ারিং করা যায় কিনা এই জায়গাটা না, কিন্তু যেটা সেটা তো রিপেয়ারের তো আরো পরে। আমি বলছি যে অনেক সময় হয় না যে আমরা কারোর সাথে আলোচনা করলে তখন আমিও যে এখানে কোনো ভূমিকা রেখেছি, আমার কোনো বিহেভিয়ার থেকেও এটা হয়ে থাকতে পারে, তখন এটা সামনে চলে আসলে তখন আমরা নিজের দায়িত্ব নিতে শিখি আর কি, তাই না? এখানে আমারও কিছু রেসপন্সিবিলিটি হয়তো বা থাকলেও থাকতে পারে আর কি, সেই জায়গাটা তুমি কি বলেছো অলরেডি? জি, আচ্ছা, ওকে। তো যেহেতু আমাদের আর বেশি সময় নেই হাতে, হামিদ আজকের বিষয়টার উপরে কিছু বলতে পারিনি। হামিদ, তোমাকে যদি একটু রিকোয়েস্ট করি। যেটা হচ্ছে যে প্লিজ আদার্স, যে একটা ড্রাইভ আমাদের কাজ করে, ড্রাইভ না, ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভার কাজ করে। হ্যাঁ, আমার মনে হয় ওই বইয়ের ভাষা না বলে আমরা আমাদের ভাষায় বলি। আমরা অন্যকে খুশি যখন করতে চাই, প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে আমাদের কিন্তু একটা ডিমান্ড ফুলফিল হয়, যে আমরা একটা স্বীকৃতি পাই যে আমরা করতে পারি, বা আমাদের এক ধরনের দক্ষতার বহিঃপ্রকাশ হয়। এটা প্রাথমিক দিকে আমরা করে, এটা থেকে কিন্তু আমরা একটু স্যাটিসফাইডও হই, হ্যাঁ। কিন্তু আমি অন্যকে খুশি করতে পেরেছি, বা আমি যাকে পছন্দ করি তার জন্য আমি কিছু করতে পেরেছি, অ্যাকনোলেজমেন্ট হয়, এই জিনিসগুলো আসে। কিন্তু তারপরে এটা যখন হ্যাবিট হয়ে যায়, যে তখন দেখা যায় যে আমি আর নিজের সেলফ কেয়ার না করে অন্যকে খুশি করাটাকেই মনে করি, এটা বাধ্যতামূলক মনে করি। এবং এটা অনেক সময় অযৌক্তিক অনেক কিছু হলেও আমার কাছে মনে হয় এটা আমার ডিউটি, এটা করতেই হবে। আদারওয়াইজ এক্ষেত্রে আমাদের একটা মানে কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্সের বিষয় আছে। আমি যদি না খুশি করি তাহলে আমি ওকে না, হ্যাঁ। তো আমার ভেতরের একটা সত্তা এভাবে ভাবা শুরু করে যে আমার এই কাজটা করতে হবে, তাহলেই আমি ওকে ফিল করব। তখন হয় কি, একটা বহুমুখী চাপের মধ্যে পড়ে, নিজের ভেতরে নিজে একটা চাপের মধ্যে পড়ে, এবং বাইরের কাউকে খুশি করতে পারছে না, এইটাও একটা চাপ।
এই বহুমুখী চাপ আস্তে আস্তে কিন্তু তার ভিতরে বাইরে কাউকে খুশি করতে পারছে না, এটা এটা মানে বাইরের থেকে চাপ না, নিজের মধ্যেই চাপ। নিজের মধ্যে চাপ, কিন্তু তার তো আবার ওই যে রিকগনিশনের জায়গাটা থাকে, কারণ এতদিন থেকে সে খুশি করলে তো কিছু না কিছু পেত, কিন্তু একসময় তো আর এটা পাচ্ছে না। তো এই দুই চাপ তাকে অনেক বেশি তার মানসিক শক্তিটাকে ক্ষয় করা শুরু করে, এবং এটা একসময় জমতে জমতে একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থায় চলে আসে যে তখন ওই যে আমরা বলি বিদ্রোহী সত্তা একটা পর্যায়ে গিয়ে জেগে ওঠে যে এনাফ, অনেক করেছে, আমি খুব টায়ার্ড হয়ে গেছি, মেন্টালি খুব টায়ার্ড হয়ে গেছি, আমি সবাইকে সার্ভ করছি, সবাইকে খুশি রাখার চেষ্টা করছি, কিন্তু আমাকে তো কেউ বুঝে না, কিন্তু আমাকে জিজ্ঞেস করে না তুমি কি চাও, তোমার কি ভালো লাগে। এইটাতে ওনারা যে এটা করে তার ভিতরে এইরকম একটা প্রচুর জমে থাকা একটা চাপের বহিঃপ্রকাশ হয়, এবং একটা সময় অনেক সময় হয় যে বিদ্রোহী সত্তাটা জেগে উঠলে তখন আবার একটু অ্যারোগেন্ট হয়ে যাওয়া, বা আমরা বলি যে আগে তো খুব লক্ষ্মী ছিল, এখন মুখে মুখে কথা বলে, তর্ক চট করা করে শুরু উত্তর দেয়। করেছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা ফেজ, অনেকদিন একটা ফেজ যাওয়ার পর গিয়ে এরকম হয়, কিন্তু তখন অনেক সময় হয়ে যায় যে ড্যাম কেয়ার ভাব চলে আসে, কার কি হবে, ডোন্ট কেয়ার, তো আমি আমার মতো করে বহিঃপ্রকাশ করব। তো এইভাবে করে আসলে এই সার্কুলারটা মানে এই সাইকেলটা ঘুরে আর কি। তো সেক্ষেত্রে এবং সেলফ কেয়ারটা হয় না, অনেক সময় নিজেকে ব্লেম করা হয় অনেক ক্ষেত্রে, এবং অন্য মানুষের এটা সুযোগ নেয়, কিন্তু সুযোগ নেই, তাই না? আমি যখন সবসময় খুশিই করতে যাচ্ছি তখন অন্য মানুষ ভাবে যে আচ্ছা ওর উপরে তো চাপানো যায়, ও তো খুশি করতেই চায় সবাইকে, ও তো খুব ভালো, ওকে বলো, ওকে দিয়ে হবে, ও কাজটা করবে, ও মানা করবে না। হ্যাঁ, তো এই যে আমার কাছ থেকে প্রত্যাশাটাও বেড়ে যাচ্ছে, এবং অন্য মানুষও আমার কাছেই অ্যাপ্রোচ করে বেশি, যে ওকে বললে কাজ হবে, ও কিন্তু এই জিনিসটা করে দেবে বা কিছু। তো এই যে মানে সবার প্রত্যাশাটাও যে চলে আসে, সেটাও কিন্তু একটা ভেতরে কষ্ট তৈরি করে, একটা বিদ্রোহী ভাবও তৈরি করে, রাগ তৈরি করে, মানে জেদ তৈরি করে, এবং একই সাথে খুব স্যাডও লাগে। হ্যাঁ, যে আমি তো শুধুমাত্র দিয়ে যাচ্ছি, পাচ্ছিটা কি। এবং একটা আনহেলদি বাউন্ডারি ক্রিয়েট হয়, অনেক সময় দেখা যায় যে নিজের বাউন্ডারিটা এত ন্যারো হয়ে যায়, তখন মনে হয় যে একদম চেপে যাচ্ছে, আর কোনো উপায় থাকে না। তো এইটাতে অনেক হতাশ হয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে জীবন থেকে সে হতাশা চলে আসে, যে জীবনটাই আসলে এরকম একটা নেগেটিভ পিকচার চলে আসে, জীবনটা অনেক কষ্টকর। হয়তো বা অনেক সময় হয় না যে আমরা দেখা যায় যে একা একা কথা বলি, যে আমি খালি করেই গেলাম, কি পেলাম জীবন থেকে। দেখা যাচ্ছে এত হতাশ যে হয়তো একা একাই মানে বিষণ্ণ হয়ে অনেক কথা একা একাই নিজের সাথে নিজে বলে যাচ্ছে। অনেক সময় কথাগুলো আমরা জোরেও বলে ফেলি, অনেকে আমাদেরকে বলে যে ও হয়তো অপ্রকৃতিস্থ হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে খুশি করারও একটা লিমিট আছে, আমরা লিমিটটা যদি ক্রস করে যাই, তখন সামিনা যদি আরেকটু অ্যাড করো। ছোট করে বলবো যে মানে অন্যকেও খুশি করা বা নিজেকেও আগে খুশি করতে হবে, অন্যকেও করব অবশ্যই, আবার নিজেকেও করব, মানে একটা সমতা রাখা। এজন্য খুব মানে ছোটবেলা থেকেই হোক বা এখন এসেও যদি কেউ রিয়েলাইজ করে ব্যাপারটা, তাহলে খুব দৃঢ়তার সাথে সুন্দরভাবে যে না বলা কোথায়, মানে আমরা যেটাকে বলি অ্যাসার্টিভলি, হ্যাঁ, ওই জায়গাটা শেখা, একটু কিভাবে নিজেরটা পূরণ করে অন্যেরটা আমি করব, এটা একটু শিখতে হবে আমার। তাহলে মনে হয় যে অন্যকেও আঘাত করব না আমরা, আবার নিজেকেও আঘাতটা না করি। তাই নিজেকে মূল্য দিতে হবে আগে, আর না হলে কিন্তু মানে অন্যকে খুশি করতে গেলে একসময় আর পারবো না, কারণ যে নিজেকে ভালো রাখতে পারে না সে তো অন্যকেও রাখতে পারবে না, তাদের কাছের মানুষগুলো কষ্ট পেতে থাকে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, শেষ করতে হচ্ছে, সময় শেষ। সুপ্রিয় দর্শক, আমাদের এবার বিদায় নিতে হবে, আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে রাগ যদি আমরা খুব চেপে রাখি, দীর্ঘদিন ধরে রাগ পুষে রাখছি, চেপে রাখছি, তাহলে সেটা যে আমাদের শারীরিক অসুস্থতারও কারণ হতে পারে, সেটা কি আমরা জানি, সেটা কি আমরা খেয়াল করছি? কাজেই আমাদের এই জিনিসটার প্রতি আমরা খেয়াল করা খুব জরুরি, এবং কতটা জরুরি সে বিষয় নিয়ে আগামীতে আমরা আলোচনা করব, যে আসলে রাগ পুষে রাখবো কিনা, এবং রাগ দেখালে আবার কেউ পছন্দ করে না, কি করব তাহলে, সেগুলো নিয়ে আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি।